নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে জেলার সারাদিন। মধ্যরাতে গার্ডেন ব্রিজে ভেঙে পড়ল নির্মীয়মান বিল্ডিং। 134 নম্বর ওয়ার্ডে গার্ডেন ব্রিজ পোর্ট এলাকায় ফতেপুর রোডে বহুতল ভেঙে বিপর্যয়। নির্মীয়মান বহুতলের আশেপাশে একাধিক ঝুপড়ি রয়েছে। রবিবার রাতে সেই ঝুপড়িগুলোর উপরই ভেঙে পড়ে 5তলা বিল্ডিং। এখনো পর্যন্ত চলছে উদ্ধার কাজ। 7 জনের মৃত্যুর খবর সামনে এসেছে, আহত বেশ কয়েকজন। আহতরা এসএসকেএম হাসপাতালে ভর্তি। এখনো এই মুহূর্তে চলছে উদ্ধার কাজ। আরো বেশ কিছু মানুষের আটকে থাকার সম্ভাবনা, এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এখনো পর্যন্ত বেশ কিছু মানুষের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে ধ্বংসস্তূপের নিচে এখনো চাপা পড়ে আছে একাধিক এখনো ধ্বংসস্তূপের নিচে একাধিক যারা চাপা পড়ে রয়েছেন। তাদের মধ্যেই তোমাকে জানিয়ে রাখবো যে দুজনকে এখন অব্দি সেখানে চিহ্নিত করা গিয়েছে, অর্থাৎ যে ঘটনাস্থল, যে স্পট, সেখানে দুজনকে চিহ্নিত করা গিয়েছে, লোকেট করা গিয়েছে দুজনকে। এবং সেই কারণের জন্য লালবাজারে যারা হায়ার অফিসিয়ালস রয়েছেন তারা ভিতরে গিয়েছিলেন, তারাও তদারকি করেছে পুরো বিষয়টাতে। কিন্তু সেই দুজন যাদেরকে লোকেট করা গেলেও তাদেরকে বার করা কিন্তু সম্ভব হচ্ছে না এখনো অব্দি। এবং যে মৃত্যুর সংখ্যা সেটা কিন্তু ক্রমেই বাড়ছে, যেখানে দেখা যাচ্ছে যে প্রথমে 2, তারপরে 4, এরকম করে ধরে কিন্তু এই মুহূর্তে 7 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এবং এখনো দুজন যাদেরকে লোকেট করা গিয়েছে তাদের সম্ভবত মৃত্যু হয়ে গিয়েছে বলে এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। তবে তাদেরকে কোনোভাবেই সেখান থেকে বার করা সম্ভব হচ্ছে না। ধন্যবাদ তোমায় রিয়া। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। গার্ডেন ব্রিজে বহুতল ভেঙে পড়ায় ইতিমধ্যেই মৃত্যু হয়েছে 7 জনের। ধ্বংসস্তূপের তলায় এখনো বেশ কিছু মানুষের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু 2 জনকে চিহ্নিত করা হয়েছে, তবে এখনো তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। গার্ডেন ব্রিজে বহুতলে বিপর্যয়, বহুতল ভেঙে বিপর্যয়। এখনো পর্যন্ত 7 জনের মৃত্যু হয়েছে এই ঘটনাতে। আহত অনেকে, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন তারা। রবিবার মাঝরাতে ভেঙে পড়ে গার্ডেন ব্রিজের বহুতল। গার্ডেন ব্রিজের বহুতল ভেঙে মৃত্যু হয়েছে 7 জনের। আহত বহু। ধ্বংসস্তূপের নিচে এখনো আটকে থাকার সম্ভাবনা বেশ কিছু মানুষের। 2 জনকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে, কিন্তু তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। গার্ডেন ব্রিজে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি গিয়েছিলেন। এর পাশাপাশি এসএসকেএম হাসপাতালে আহতদের সঙ্গেও দেখা করতে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গার্ডেন ব্রিজে বহুতল ভেঙে বিপর্যয়, মৃত্যু হয়েছে 7 জনের। বেশ কিছু মানুষ আহত হয়েছে, তারা এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের সঙ্গেই প্রথম দেখা করতে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এসএসকেএম এ, আর তারপর ঘটনাস্থলে যায় রাজ্যপাল সিভি আনন্দ বোস। কুকুর পুলিশ দিয়ে ঘটনাস্থল পরিদর্শন করানো হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে এখনো বেশ কিছু মানুষ আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই 2 জনকে চিহ্নিত করা হয়েছে এই মুহূর্তে যে খবর, তবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি ঘটনাস্থলে গিয়েছেন, তিনি এসএসকেএম হাসপাতালেও গিয়েছিলেন আহতদের সঙ্গে দেখা করতে। কি জানা যাচ্ছে? এসএসকেএম হাসপাতালের পাশাপাশি তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখানে বেশ কিছু সময়, প্রায় 15 মিনিটেরও বেশি সময় তিনি সেখানে ছিলেন। শুধুমাত্র ঘটনাস্থল পরিদর্শন নয়, আমরা যেটি খবর পেয়েছি যে যারা অল্প বিস্তর আহত হয়েছেন বা যাদের বাড়ির লোকজন অল্প বিস্তর আহত হয়েছেন, যে বাড়িতে মৃত্যু ঘটেছে সেই বাড়ির লোকজনের সঙ্গে রাজ্যপাল কথা বলেছেন। এবং সেখান থেকে কথা বলে বেরিয়ে আসার পর তিনি কিন্তু একেবারে ঘটনাস্থলের থেকে 2 কিলোমিটার দূরত্বে যে হাসপাতাল, যেখানে প্রায় 12 থেকে 13 জন ভর্তি রয়েছেন, সেই হাসপাতালে তিনি এই মুহূর্তে গিয়েছেন, ভেতরে রয়েছেন। সেখানে যারা রয়েছেন ভর্তি, সেখানে তাদের সঙ্গে কথা বলছেন। এবং প্রথমেই তিনি আজকে এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন, তোমায় জানিয়ে রাখি। এবং সকাল থেকে আমরা দেখেছি এখানে একাধিক ঘটনা প্রবাহ এই নির্মীয়মান বহুতল ভেঙে পড়াকে কেন্দ্র করে। যদিও বেশিরভাগ যারা আটকে ছিলেন এই ধ্বংসস্তূপের নিচে, তাদেরকে বের করে আনা সম্ভব হয়েছে। যদিও দুর্ভাগ্যজনক ভাবে প্রায় 7 জনের মতো প্রাণহানি হয়েছে, 7 জনের প্রাণহানি হয়েছে। এবং তাদের জন্য যে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণ ইতিমধ্যে রাজ্য সরকার ঘোষণা করেছেন। মৃতদের জন্য 5 লক্ষ এবং অল্প বিস্তর যারা আহত হয়েছেন তাদের জন্য 1 লক্ষ টাকা করে। তারপরেও কিন্তু স্বাভাবিকভাবে এই যে নির্মাণ, সেই নির্মাণ নিয়ে
বারবার আমরা দেখেছি বিরোধীরা প্রশ্ন তুলেছেন, শুধু সজল ঘোষ নন, মোহাম্মদ সেলিম, কংগ্রেসের যারা প্রতিনিধিরা এসেছিলেন তারা পর্যন্ত অভিযোগ করে গিয়েছেন। ফিরহাদ হাকিম নিজে স্বীকার করেছেন যে তার অগোচরেই কি করে এখানে এইভাবে এরকম বহুতল নির্মাণ হচ্ছে সেটা নিয়ে যথেষ্ট কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তদন্তে নির্দেশ দেওয়ার পরই প্রমোটার মোহাম্মদ ওয়াসিম তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রথমে আটক করে গ্রেপ্তার করা হয় এবং তোমায় জানিয়ে রাখি বেশ কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর ঠিক 5টার কিছু সময় রাজ্যপাল নিজে এখানে আসেন এবং প্রথমে তিনি অকুস্থল সেখানে যান। সেখানে গিয়ে তিনি পরিদর্শনের পাশাপাশি স্থানীয়দের সঙ্গে কথা বলেন, যারা সেই ঘটনায় আহত বা যে পরিবারের মানুষজন মৃত্যু হয়েছে, আকস্মিক মৃত্যু হয়েছে এই ঘটনায়, তাদের সঙ্গে কথা বলেন, সাহায্যের হাত বাড়িয়ে দেন। সেখান থেকে বেরিয়ে এসে 15 মিনিটেরও বেশি সময় সেখানে অতিবাহিত করার পর তিনি এই মুহূর্তে ঠিক তার হাসপাতাল একেবারে ঢিলছোড়া দূরত্বে যে হাসপাতাল সেখানে গিয়েছেন এবং এখন কিন্তু তিনি সেখানেই রয়েছেন। সেখানে আমরা দেখেছি রাজ্যপাল ঢোকার সময় তার হাতে বেশ কিছু রাজভবন লেখা বেশ কিছু ব্যাগ ছিল, মনে করা হচ্ছে সেখানে বেশ কিছু জিনিসপত্র তিনি হয়তো নিয়ে এসছেন, যারা সেখানে আহত তাদের জন্য তিনি নিয়ে এসছেন। সেই বিষয় জিনিসগুলো আমরা যদি জানতে পেরেছি, এখনো তিনি সেখানে থেকে বেরোননি, কেননা প্রায় 12 থেকে 13 জন এইখানে আহত হয়ে ভর্তি হয়েছেন। স্বাভাবিকভাবে তাদের সঙ্গে কথা বলে, তাদের পরিবার পরিজনের সঙ্গে কথা বলে তাদেরকে আশ্বস্ত করে হয়তো সেখান থেকে রাজ্যপাল বেরিয়ে আসবেন। এবং রাজ্যপাল যাওয়ার আগে তাকে যখন মিডিয়া সম্বোধন করছিলেন তখন তিনি কিন্তু হাত নাড়িয়ে বলে গিয়েছেন তিনি এসে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলবেন। তখনই আরো স্পষ্টভাবে রাজ্যপাল ঠিক কি দেখে এলেন ঘটনাস্থলে এবং আহতদের সঙ্গে কথা বলে, হাসপাতালে যারা রয়েছেন ভর্তি এই মুহূর্তে চিকিৎসাধীন তাদের সঙ্গে কথা বলে রাজ্যপালের উপলব্ধি বা অভিজ্ঞতা কি সম্পূর্ণটাই কিন্তু তার বক্তব্যের পরে জানা যাবে। তবে রাজ্যপাল আসার পর স্বাভাবিকভাবে এখানে কিন্তু নিরাপত্তা আরো আরো করা হয়েছে। সম্পূর্ণ রাস্তা এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে। সকাল থেকে যে রাস্তাগুলি একেবারে ভারী যান চলাচল বন্ধ ছিল, তুমি জানো বন্দর এলাকা একদম লাগোয়া এটি, এবং এখান থেকেও কিন্তু প্রতিদিন প্রচুর বড় বড় গাড়ি এখান থেকে যাতায়াত করে, কিন্তু আজ একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। রাস্তায় যাতায়াত, গাড়ি চলাচল, যান চলাচল, বড় বড় গাড়ি সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। শুধুমাত্র এমার্জেন্সি পারপাস যে গাড়িগুলো অর্থাৎ অ্যাম্বুলেন্স, সেই সঙ্গে সঙ্গে কিন্তু এনডিআরএফ এর গাড়ি বা ডিজিএম এর ডিএমজির গাড়ি, এই গাড়িগুলোকে কিন্তু এখানে রাখা হয়েছে এবং সেখানে যতবার যাদেরকে উদ্ধার করা হয়েছে জীবিতবা মৃত তাদেরকে দ্রুত এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য হাসপাতালে। সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে রাজ্যপালের পরিদর্শন এখনো জারি রয়েছে। প্রথমে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সেখানে প্রায় 15 মিনিটেরও বেশি সময় অতিবাহিত করার পর তিনি চলে আসেন ঢিলছোড়া দূরত্বে যে হাসপাতাল রয়েছে সেখানে, এবং সেখানে এই মুহূর্তে তিনি কিন্তু যারা রয়েছেন ভর্তি হয়ে চিকিৎসাধীন সেখানে রয়েছেন তাদের সঙ্গে রাজ্যপাল এই মুহূর্তে কথা বলছেন এবং তিনি বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বলে আমরা জানতে পেরেছি। ধন্যবাদ তোমার শুভঙ্কর। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। গার্ডেন রিচ পরিদর্শনে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, তিনি এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন। প্রায় 12 থেকে 13 জন তারা কিন্তু ভর্তি রয়েছেন, আহত, তাদের সঙ্গে কথাবার্তাও বলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। জেলার সারাদিনে এখন সময় একটা বিরতির, ফিরছে বিরতির পর সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। রাজ্য পুলিশের ডিজি পদে রাজীব কুমারের অপসারণ, তার জায়গায় এলেন বিবেক সহায়। ডিজি হোমগার্ড পদে কর্মরত 1988 সালের ব্যাচের আইপিএস বিবেক সহায়, রাজীব কুমারকে সরিয়ে বিবেক সহায়কে আনা হলো। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি, রাজ্য পুলিশের ডিজি বিবেক সহায়, রাজীবকে সরিয়ে আনা হলো বিবেক সহায়কে। রাজীব কুমারকে সরিয়ে আনা হলো বিবেক সহায়কে। রাজীব কুমারকে অপসারণ করা হয়েছে রাজ্য পুলিশের ডিজি পদে রাজীব কুমারের অপসারণ বিকেল 5টার মধ্যে জানাতে বলা হয়েছিল রাজ্যকে, আর সেই মতোই কিন্তু রাজীব কুমারের জায়গায় ডিজি পদে বিবেক সহায়। এই নিয়ে আমরা জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে রয়েছেন নির্বাচন কমিশনারের অফিস থেকে সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, রাজীব কুমারকে সরিয়ে বিবেক সহায়কে আনা হলো, এই মুহূর্তে কি ঠিক জানতে পারছো? দেখো একেবারেই তাই, কেননা রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরানো হয়েছিল এর আগেই সকাল আমরা দুপুর বেলাতেই যখন জানতে পেরেছিলাম যে নির্বাচন কমিশনের তরফে রাজীব কুমারকে কলকাতা রাজ্য পুলিশের যে ডিজি পদ সেখান থেকে তাকে অপসারণ করা হয়েছিল। তার কারণ হিসেবে যেটা মনে করা হচ্ছে যে এর আগে যখন ফুল বেঞ্চের বৈঠক হয়েছিল বা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে যখন নির্বাচন কমিশনের বৈঠক হয়েছিল তখন রাজীব কুমারের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ এসেছিল পক্ষপাতিত্বের, এবং সেই কারণেই মূলত
মূলত তাকে রাজ্য পুলিশের ডিজি পদ থেকে নির্বাচনের দিন ঘোষণার পরেই তাকে সরানো হয়েছে। তারপরেই চিফ সেক্রেটারিকে, মুখ্য সচিবকে চিঠি দিয়ে জানানো হয়েছিল যে তিনজনের নামের তালিকা দিতে। এই তিনজনের মধ্যে থেকেই কিন্তু একজনকে বেছে নেওয়া হয়েছে নতুন রাজ্য পুলিশের ডিজি পদে। বিবেক সহায়, সঞ্জয় মুখোপাধ্যায় এবং রাজেশ কুমার, এই তিনজনের নামের তালিকা পাঠায় নবান্ন এবং তার মধ্যে থেকে 1988 ব্যাচের আইপিএস অফিসার বিবেক সহায়কে নতুন রাজ্য পুলিশের ডিজি পদে নিয়োগ করল নির্বাচন কমিশন। সেক্ষেত্রে গোটা যে লোকসভা নির্বাচন প্রক্রিয়া, সেই নির্বাচন প্রক্রিয়ায় রাজ্য পুলিশের ডিজির দায়িত্ব সামলাবেন বিবেক সহায়। এর আগেও যেমনটা অভিযোগ এসেছিল যে 2016 যখন বিধানসভা নির্বাচন চলছিল তখন কিন্তু কলকাতার পুলিশ কমিশনার পদে ছিলেন রাজীব কুমার, তখনও কিন্তু তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এসেছিল এবং সেই কারণে তাকে সেই সময় কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে তাকে সরানো হয়েছিল। তারপরে আবারও এবারের লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পরে রাজীব কুমারকে রাজ্য পুলিশের ডিজির পদ থেকে সরিয়ে নতুন রাজ্য পুলিশের ডিজি করা হয়েছে বিবেক সহায়কে। এবং বিবেক সহায় এই গোটা নির্বাচন প্রক্রিয়ায় বিভিন্ন জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি, এমনকি কেন্দ্রীয় বাহিনী কোথায় মুভ করবে, কিভাবে মোতায়েন হবে, তার যে প্ল্যানিং, সেই প্ল্যানিং এর বিষয়েও কিন্তু ডিজির একটা বড় ভূমিকা রয়েছে। কেননা তিনজনকে বলা হয়েছে রাজ্য পুলিশের ডিজি, মুখ্য নির্বাচনী আধিকারিক এবং রাজ্য পুলিশের যে নোডাল অফিসার রয়েছেন আনন্দ কুমার, এই তিনজনের ওপরই কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন এবং তাদের ডিপ্লয়মেন্ট, তাদেরকে ঠিকভাবে ব্যবহার করার এই দায়িত্ব থাকবে। সেক্ষেত্রে নতুন রাজ্য পুলিশের ডিজি হিসেবে বিবেক সহায় কিন্তু মূলত আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে যেরকম তার দায়িত্ব থাকছে, তার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীকে যথাযথভাবে ব্যবহার করা হবে কিনা বা সেই বাহিনীকে কিভাবে ব্যবহার করা হবে, সেই গোটা বিষয়টিও কিন্তু তার দায়িত্বের মধ্যে থাকবে, এমনটাই কিন্তু কমিশনের তরফে জানানো হয়েছে। ধন্যবাদ তোমার সত্য। আমাদের সঙ্গে সরাসরি নির্বাচন কমিশনের অফিস থেকে ছিল সত্য সুন্দর ভট্টাচার্য। এখন সময় আরো একটা বিরতির, ফিরছে বিরতির পর সঙ্গে থাকুন। বিজেপির পতাকা লাগানো নিয়ে বচসা, আর এই বচসার জেরেই ইতিমধ্যেই আহত হয়েছেন তৃণমূল সমর্থকেরা। এমনই খবর রয়েছে, বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে ধুমধুমার। নয়াগ্রামের টোটোসাই এলাকার ঘটনা, সেখানে বিজেপির পতাকা লাগানো নিয়ে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়, আর এই ঘটনার জেরে আহত হয়েছে তৃণমূল সমর্থকেরা, এই খবর সামনে আসছে। বিজেপির পতাকা লাগানো নিয়ে বচসা, পতাকা লাগানোয় বাধা দেওয়ায় আক্রান্ত তৃণমূল সমর্থকেরা। বিজেপির কর্মীদের হাতে আক্রান্ত হন তৃণমূল সমর্থকেরা। নয়াগ্রামের টোটোসাই এলাকার ঘটনা, নয়াগ্রামের টোটোসাই এলাকায় বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি। পতাকা লাগানোয় বাধা দেওয়ায় আক্রান্ত তৃণমূল সমর্থকেরা। বিজেপির কর্মীদের হাতে আক্রান্ত হন তৃণমূল সমর্থক। নয়াগ্রামের টোটোসাই এলাকার ঘটনা। জেলার সারাদিন আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।